আমাদের ফুটবলে একটা জোয়ার আসছে, এটা সত্যি। এখন এই জোয়ারটা টিকবে কিনা তা অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করতেছে। তার ভিতরে একটা হচ্ছে যে আমরা আমাদের কোচিং সেট আপ, শুধু কোচিং বলতে কোচ বুঝেন না, মানে পুরো টেকনিক্যাল সেট আপটা বদলাইতে পারবো কিনা, টেকনিক্যাল সেট আপটা আমরা প্রপার স্ট্যান্ডার্ডে নিতে পারবো কিনা। একটা লক্ষণ দেখা যাচ্ছে বিএফএফ এর মধ্যে যে তারা কিছু কিছু জায়গায় অলরেডি বদল আনার চেষ্টা করতেছে বা সম্ভাবনা তৈরি করছে। বিএফএফ তাদের টেকনিক্যাল ডিরেক্টর চেঞ্জ করতেছে, বাইরে থেকে কোনো একজন টেকনিক্যাল ডিরেক্টর আনবে এরকম একটা গুঞ্জন বাতাসে খুব আছে। এমনকি তারা টেকনিক্যাল ডিরেক্টর সহ টেকনিক্যাল কমিটির বেশ কয়েকটা পদে নিয়োগ বিজ্ঞপ্তিও দিছিল মাঝে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশের খানিক পরে অবশ্য সরায় দেওয়া হয়েছে, হয়তো ইন্টারনাল কোনো প্রবলেম হয়েছে আবার দেওয়া হবে বা কিছু একটা হয়েছে। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে তার মানে বিএফএফ এটা ভাবতেছে। এখন সেই জায়গাটা একটা নাম আসছে যে লুডভিগ ডি ক্রুইফ, আমাদের বেশ সময় ধরে 2013 থেকে 2015 বা 16-র মধ্যে 3 দফা কোচিং করাইছেন ন্যাশনাল টিমের। ডি ক্রুইফকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনা হবে এরকম একটা চিন্তা ভাবনা চলতেছে। এটা শোনা কথা, মিডিয়ার আওয়াজ, লোকজনের মুখে আছে, একই সঙ্গে এটার বিরোধিতাও আছে যে কেন ডি ক্রুইফ গত 10 বছর ধরে কিছু করে না, ডি ক্রুইফে আনা তো পিছায় যাওয়ার মতো। এখন আমরা একটু আসলে আলোচনা করি যে টেকনিক্যাল ডিরেক্টরের কি করা উচিত, টেকনিক্যাল ডিরেক্টর কেমন হওয়া উচিত এবং ডি ক্রুইফ সেই পদের জন্য আদৌ উপযুক্ত কিনা। একই সঙ্গে আরেকটু ছোট্ট করে আলোচনা করব যে ডি ক্রুইফের সময় ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন রেনে কস্তার, তারেও আনার একটা চিন্তা চলতেছে, তার এলিট একাডেমির কোচ বা ডেভেলপমেন্ট কোচ এরকম কিছু একটা করার জন্য আনার চিন্তা ভাবনা চলতেছে। এই দুটো নিয়োগই সঠিক হবে কিনা, আর টেকনিক্যাল ডিরেক্টরের কাছ থেকে আমরা কি চাই এবং এখনকার টেকনিক্যাল ডিরেক্টর আসলে কি করেন, এই জিনিসগুলো একটু আলোচনা করি। প্রথমেই একটু বলি সারা বিশ্বে ফুটবলে টেকনিক্যাল ডিরেক্টর কি। টেকনিক্যাল ডিরেক্টরে আপনি বলতে পারেন খুব সহজ করে যে কোনো ফুটবল অর্গানাইজেশন, সেটা যদি ফেডারেশন হয়, ন্যাশনাল ফেডারেশন হয়, ন্যাশনাল ফেডারেশন নতুবা ক্লাব, সে আসলে ওই প্রতিষ্ঠানটার ব্রেন। আমি এইভাবে ভাবতে পছন্দ করি, সে আসলে ওই প্রতিষ্ঠানটার ব্রেন। অ্যাকচুয়ালি ইউরোপে আপনি যদি বড় বড় দলের দিকে তাকান, তাদের দলটা চলে, দলটার ফিলোসফি ঠিক হয় এবং মার্কেট ঠিক হয় দুটো লোকের উপরে, একটা হচ্ছে টেকনিক্যাল ডিরেক্টর আর একটা হচ্ছে স্পোর্টিং ডিরেক্টর। স্পোর্টিং ডিরেক্টর আসলে সব দল বদল অমুক তমুক এগুলো সব উনি দেখেন। ওইসব জায়গায় প্রেসিডেন্ট গিয়ে মাতবরি করে না, ওই সব জায়গায় চেয়ারম্যান গিয়ে কথায় কথায় মাতবরি করে না, ওগুলো ওনার ব্যাপার। যেমন বার্সেলোনার ডেকো, এরকম বড় বড় ক্যারেক্টাররাই ওরকম স্পোর্টিং ডিরেক্টর হন। আরেকজন থাকেন টেকনিক্যাল ডিরেক্টর। এরা মূলত একটু সাইলেন্ট ফেস, এদেরকে আপনি খুব বেশি সামনে দেখবেন না, যেহেতু দল বদলের সঙ্গে এই লোকটার খুব একটা সম্পর্ক থাকে না, এই লোকটার নাম কম আসে সামনে, কিন্তু দলের ব্রেন কিন্তু এই লোক। কেন ব্রেন? এই লোক হচ্ছে স্কাউটিং টিম পরিচালনা করে, মানে স্কাউটিং টিম কি করবে এটা সে ঠিক করে দেয়। ওই দেশটার বা ওই ক্লাবটার বা ওই প্রতিষ্ঠানটার স্পোর্টিং ফিলোসফি, ফুটবল ফিলোসফি কি হবে, এটা অ্যাকচুয়ালি ওই লোক ঠিক করে দিবে। ওই ফিলোসফি অনুযায়ী ধরেন আমরা কোন ধরনের ফুটবল খেলবো এখন ন্যাশনালি, আমরা তো প্রপারলি জানিই না, আমাদের কোচও জানেন না, আমাদের ফেডারেশনও জানে না যে আমরা কি ধরনের ফুটবল খেলবো। ধরেন আপনি যদি 70s থেকে শুরু করেন, 70s থেকে শুরু করে 90s-এর মাঝামাঝি দেখবেন আমাদের ফুটবল লাতিন স্টাইলে খেলা হতো, মানে ছোট পাস আস্তে আস্তে আক্রমণে যাওয়া। এটা আমাদের ফুটবলে কি করে যেন আসছিল আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এটাই আমাদের ফুটবলের ট্রেডমার্ক ছিল। তখন মূলত আবাহনী মোহামেডান ওই স্টাইলে খেলতো, ওইটা ন্যাশনাল টিমে খেলা হতো, ফলে একটা সিনক্রোনাইজেশন ছিল। এরপরে বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন কোচ আসছে, কখনো ইউরোপ থেকে আসছে, কখনো আফ্রিকা থেকে আসছে, আবার কখনো লাতিন আমেরিকা থেকে আসছে, বারবার আমাদের স্টাইল বদলাইছে এবং ক্লাবগুলো বিদেশ থেকে কোচ আনা শুরু করছে, ফলে সিনক্রোনাইজেশনটা নাই হয়ে গেছে, একেবারে নাই হয়ে গেছে। মানে ক্লাবগুলো খেলতেছে এক ফিলোসফিতে, ন্যাশনাল টিম খেলতেছে এক ফিলোসফিতে, এজ লেভেল টিমগুলো আরেক ফিলোসফিতে খেলতেছে, মানে যে যার মতো ফিলোসফিতে খেলতেছে। এভাবে তো টোটাল একটা ফুটবল চলে না। আপনি যদি ইংল্যান্ডের দিকে তাকান, আমি উদাহরণ হিসেবে ইংল্যান্ডকে নেই, কারণ ইংল্যান্ড সবচেয়ে বিস্তৃত নেটওয়ার্ক ক্লাব ফুটবলের। এই জায়গাটারে যদি নেই, ওদের সবগুলো ক্লাব কিভাবে খেলবে, স্ট্র্যাটেজিক্যাল বা টেকনিক্যাল এগুলো পার্থক্য তো থাকবেই, প্রত্যেক ক্লাব তার মতো করে খেলবে, কিন্তু এফ এর একটা ফিলোসফি থাকবে। এফ এ হচ্ছে ইংলিশ যে ফুটবল ফেডারেশন, ওদের হচ্ছে এফ এ বলে, এফ এর একটা ফিলোসফি থাকবে। এফ এ যেটা করবে, প্রতি বছর ক্লাবগুলোর সঙ্গে সিজন শুরুর আগেই এই ফিলোসফি নিয়ে লম্বা মেয়াদে 3 দিন 4 দিন 1 সপ্তাহ ধরে একটা সেশন করবে। ক্লাবের যারা টেকনিক্যাল ডিরেক্টর তারা ওই সেশনে অ্যাটেন্ড করবেন, ওনাদের কথাও এফ এ শুনবে, এফ এর কথাও ওনারা শুনবেন। এটা শুধু ইংল্যান্ডের কথা বলতেছি না, স্পেনে হয়, সব জায়গায় হয়, যে আমরা কি ফিলোসফিতে যাইতে চাচ্ছি। একেবারে হুবহু ন্যাশনাল টিমেরটা আপনারা করবেন এটা আমরা আশা করতেছি না, কিন্তু আমাদের মোটামুটি গ্রসলি ফিলোসফিটা হচ্ছে এই।
ফুটবল ফিলোসফিটা হচ্ছে এই এবার এখন, এবং এইটাই আমরা কন্টিনিউ করতেছি। আমাদের এজ লেভেল সেভাবে খেলতেছে, সব টিম এইভাবে খেলতেছে, ওমেন টিমও ওইভাবে খেলতেছে, আমরা ন্যাশনাল টিমও সেটা খেলতে চাই। এখন আপনাদের এই কোঅপারেশনটা চাই যে আপনারা যেন ক্লাবে এই ফিলোসফির একটা ছোঁয়া রাখেন। এইভাবেই একটা দেশের ফুটবলটা একটা নির্দিষ্ট ফিলোসফিতে চলে আসে। এই ফিলোসফি বিল্ড করা অনেক বড় একটা ব্যাপার। এইসব জায়গায় বড় বড় ডিরেক্টররা রোল প্লে করেন, কখনো মার্সেলো বিয়েলসা, কখনো কার্লোস বিল্লার্দো, এরকম লোকেরা একটা দেশের ফুটবল ফিলোসফি ঠিক করে দেয়। এবং টেকনিক্যাল ডিরেক্টরের আরও কিছু ব্যাপার আছে, ওই যে বললাম স্কাউটিং, একেবারে তৃণমূল পর্যায়ে খেলা, তারপরে কোচরা কি ধরনের যাবে, কোচদের অ্যাপ্রোচ কি হবে, কোচিং সার্টিফিকেট যে দেওয়া হবে, এই কোচদের স্ট্যান্ডার্ড কি হলে কোচিং সার্টিফিকেট দেওয়া হবে, সব কিছু উনি ঠিক করে দেবেন। ওই যে বললাম উনি একটা ব্রেন। এখন আমাদের দেশে কিভাবে চলে, আমাদের দেশের ফুটবল ডিরেক্টর মূলত দুষ্টু লোকেরা বলে, আমাদের ফেসবুক গ্রুপগুলোতে দুষ্টুরা বলে যে ওনার কাজ হচ্ছে, আমাদের টিটো ভাই সাইফুল বাড়ি টিটো এখন টেকনিক্যাল ডিরেক্টর, দুষ্টুরা বলতেছে যে উনি নাকি ওই যে ইয়ে ছাড়া, লাইসেন্স সার্টিফিকেট দেওয়া বিতরণ ছাড়া ওনার তেমন কোনো কাজ নাই। আমি জানি না এটা সত্যি কিনা, তবে টিটো ভাই কিন্তু একসময় গ্রাসরুট লেভেলে ব্যাপক কাজ করছে, ক্লাবেও খুব ভালো কাজ করছে। তার বিরুদ্ধে এই অভিযোগ সত্যি কিনা জানি না, তবে এটা সত্যি যে আমাদের ফুটবল ফেডারেশন টেকনিক্যাল ডিরেক্টরে এত স্পেস দেয় না। মানে এই লোকের খেলার জন্য যতখানি স্পেস দরকার, এই লোকের যত স্বাধীনতা দেওয়া দরকার, একটা ব্রেন হিসেবে যে মর্যাদা দেওয়া দরকার, তা আমাদের টেকনিক্যাল ডিরেক্টর কোনোদিন পায় নাই। ঠিক এই অবস্থায় যদি লুডভিগ ডি ক্রুইফকে আনা হয়, বা আপনি যদি ইরিত্রিয়া থেকে ফুটবল না জানায় একটা লোককে ধরে এনে এখানে বসান, বা আমাদের দেশের যারা পায়োনিয়ার লিগের কোচ তাদের একজনকে বসান, খুব বেশি ডিফারেন্স হবে না। মানে এই অবস্থায় এই টেকনিক্যাল ডিরেক্টর ডি ক্রুইফ হইলো, আন্দ্রেস ক্রিস্টিয়ানি হইলো না বিয়েলসা হইলো, কিছু যায় আসে না, কারণ তার তো আসলে কিছু করার নাই। প্রথমত আমাদের ফেডারেশনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা টোটাল ফাংশনাল একটা টেকনিক্যাল টিম করবে। এই টেকনিক্যাল টিমের যে প্রধান টেকনিক্যাল ডিরেক্টর, ওনাকে প্রকৃত সম্মান এবং প্রকৃত স্পেস বুঝায় দেওয়া হবে। তারপরে আমরা দেখব যে আসলে ডি ক্রুইফ এখানে চলে কিনা, এবং ডি ক্রুইফের সঙ্গে যে বাহিনী আনা হবে যারা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, কেউ স্কাউটিং দেখবে, কেউ ডেভেলপমেন্ট দেখবে, কেউ কোচদের দেখবে, এই সবার যোগ্যতা ঠিক আছে কিনা। এখন আমি হাইপোথেটিক্যালি ধরে নেই যে বোর্ড সেখানে যেতে চাচ্ছে, আমাদের ফেডারেশন সেখানে যেতে চাচ্ছে, সত্যি সত্যি তার একটা টেকনিক্যাল ডিরেক্টর, টপ লেভেল একটা টেকনিক্যাল ডিরেক্টর এনে তাকে ওই রকম একটা স্বাধীনতা দিতে চায়, সত্যি সত্যি অন্যান্য দেশ যা করে তাই করতে চায়। সেরকম হলে কি আমরা ডি ক্রুইফকে মেনে নেব? এখানে আমি একটু দ্বিধান্বিত, তারপরেও আমি ডি ক্রুইফকে মেনে নিব। আমি ডি ক্রুইফের পক্ষেই আমার ভোটটা দিব। কারণ হচ্ছে আমাদের বাজেট তো খুব বেশি না, আমি যতদূর শুনলাম তার এই বোধহয় মান্থলি 10-12 লাখ টাকা পে করতে হবে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে যদি আনা হয়। এটাও ওই যে শোনা কথা, এখনও তো বিএফএফ এর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেই নাই। ফলে 10-12 লাখ টাকা মান্থলি দিয়ে আপনি আসলে ইউরোপ বা লাতিন আমেরিকার খুব ভালো ফুটবল ফিলোসফি বোঝে, যেমন মার্সেলো গ্যালার্দো আমার ধারণা কোনো একটা বড় জায়গার টেকনিক্যাল ডিরেক্টর হয়ে যাবে। দেখেন ওর যত না সম্ভাবনা বড় জায়গার কোচ হওয়ার, তার চেয়ে বেশি সম্ভাবনা টেকনিক্যাল ডিরেক্টর হয়ে যাওয়ার। মার্সেলো গ্যালার্দোকে তো আপনি আনতে পারবেন না। ফলে এই বাজেটে ডি ক্রুইফ নট ব্যাড। কেন? ডি ক্রুইফের ফুটবল ফিলোসফি বোধ, এটা কিন্তু আমি নিজে চোখে দেখছি। এটা কিন্তু কার কাছ থেকে আমার শুনতেও হচ্ছে না, ইন্টারনেটও ঘুরতে হচ্ছে না। লুডভিগ ডি ক্রুইফ আমাদের এখানে যখন প্রথম আসলেন, সেটা সম্ভবত 2013 সালের ঘটনা। তার ঠিক আগে আগে আমাদের কোচ ছিলেন আন্দ্রেস ক্রুসিয়ানি। ক্রুসিয়ানি হচ্ছে আর্জেন্টিনার লোক। ক্রুসিয়ানির সঙ্গে কেমনি কি করে আমার জন্য একটু খাতিরও হয়ে গেছিল, এখনো বোধহয় আমার ফেসবুকে আছে। যাই হোক, সেটা ব্যাপার না। কিন্তু ক্রুসিয়ানি প্রথম যে কাজটা করলো আমাদের এখানে এসে, ওই যে বললাম যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের টোটাল কম্বাইন্ড কোনো ফিলোসফি ছিল না। ক্রুসিয়ানি আগে বোধহয় আবাহনীতে কাজ করছে, না পরে গিয়ে আবাহনীতে কাজ করলো বলে গেছি। কিন্তু ক্রুসিয়ানি ন্যাশনাল টিমে এসে একটা কাজ করছিল যে আমাদের ন্যাশনাল টিম সহ আশেপাশে যতগুলো টিম আছে তাদেরকে একটা শেপে আনার। এটা ন্যাশনাল টিমের কোচের কাজ না, এই দায়িত্ব তার না, কিন্তু সে এটা কাজ করছিল। ক্লাসিক্যালি যেহেতু আমাদের আবাহনী ওই যে শর্ট পাস, তারপর সবাই মিলে একসঙ্গে অ্যাটাকে যাওয়া, একটু স্লো ফুটবল খেলা, এটাতে অভ্যস্ত। উনি ওই সময়টায় ন্যাশনাল টিম এবং তার আশেপাশে সবাইকে আর্জেন্টাইন না বললে আমি বলি লাতিন একটা স্টাইল অ্যাডপ্ট করানোর চেষ্টা করলেন। আমাদের টিমটা ওই সময় আপনাদের যাদের মনে আছে, ওই সময় কিন্তু রেজাল্ট যেমনই হোক খুব সুন্দর ফুটবল খেলতো, দেখতে খুব মজা লাগতো যে সবাই একসঙ্গে অ্যাটাকে উঠতেছে, ছোট ছোট পাস, এফেক্টিভ পাস, এই দিয়ে আক্রমণে যাচ্ছেন। আন্দ্রেস ক্রুসিয়ানি মূলত এই শেপটা দেওয়ার চেষ্টা করলো, বেশি দিন তো টিকলো না। এরপর ডি ক্রুইফ আসলে, এর মাঝখানে কেউ আসছিল কিনা আমার মনে নেই, কিন্তু ডি ক্রুইফ আসে এটা সিরিয়াসলি একটা শেপ দিল। সেও পাসিং ফুটবলের সঙ্গে ব্যাপক অভ্যস্ত,
সে তো ওই অরিজিন থেকেই উঠে আসছে। ফলে সে কি করলো, ওই পাসিং ফুটবলটা নষ্ট করলো না, ক্রোসিয়ানি যেটা এস্টাবলিশ করে দিয়ে গেছিল এবার ওটার সঙ্গে সে যোগ করলো দুর্দান্ত প্রেসে। ওই সময়টায় আমরা যে লেভেলের ফুটবল খেলছি এখনো ওই লেভেলের ফুটবল খেলতে পারি নাই, এখনো না। আমি বিশ্বাস করি আমার চোখে দেখা, আমি তো চুন্নু ভাই সালাউদ্দিন ভাইদের খেলা দেখি নাই, তখন আমাদের টিম খুব ভালো ফিলোসফিক্যাল ফুটবল খেলতো, খুব ভালো একটা ফিলোসফি ফুটে উঠতো, এটা আমার বিশ্বাস হয় না। তখন মূলত ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সটা বড় ব্যাপার ছিল। সালাম মুর্শেদি, চুন্নু ভাই, সালাউদ্দিন ভাই, জানি না এটা শুনলে আবার পুরোনোরা রাগ করতে পারেন যে না জানি না কথা কও কেন, যে ওই সময়ের কথা বাদ। কিন্তু আমি যতদিন ধরে বাংলাদেশের ফুটবল দেখতেছি আর্লি 90s থেকে শুরু করে ওই ডি ক্রুইফের সময় এসে সবচেয়ে বিউটিফুল অ্যাটাকিং ফুটবল দেখলাম। এই বিউটির সঙ্গে খানিকটা বিস্ট মেশানো ছিল। মানে বিউটিটা তো ক্রুসিয়ানি রেখে গেছে, আর ডাচরাও বিউটি পছন্দ করে, সেটার সঙ্গে ইউরোপিয়ান একটা বিস্ট মেশালো ডি ক্রুইফ। এবং ডি ক্রুইফ এটা শুধু ন্যাশনাল টিমে করেই ক্ষান্ত হয় নাই, সে ওই যে বললাম রেনে কোস্তার তার অ্যাসিস্ট্যান্ট ছিল, রেনে কোস্তারকে দিয়ে, রেনে কোস্তার কিন্তু ওই সময় প্রচুর স্কাউটিং এর কাজ করতো। কোস্তার সম্পর্কে যখন বিস্তারিত বলবো তখন বলতেছি। রেনে কোস্তারকে দিয়ে আশেপাশের টিমগুলোতে, মানে ডেভেলপমেন্ট লেভেলের যে টিম, এজ লেভেল টিম, অমুক তমুক, এইগুলাতেও ওই সেম স্টাইল ফুটবল খেলানোর জন্য প্রেশার করলো। ডি ক্রুইফ আরেকটা বড় কাজ করলো, এই যে এখন যে অরিজিন ফুটবলারদের নিয়ে এত কথা হচ্ছে, এত কাজ হচ্ছে, এই যে জামালের আসার পথটা কিন্তু প্রথম শুরু করলো ডি ক্রুইফ। মানে আমাদের এখানে অরিজিন ফুটবলারদের লাগবে, যে আমাদের বংশোদ্ভূত যারা ইউরোপে ভালো করতেছে তাদেরকে লাগবে, এই আইডিয়াটা কিন্তু আমাদের ফেডারেশনকে প্রথম পুশ করলো সে। সে সময় সে কাজ করতে পারে নাই, সে আসলে যা যা করতে চাইছে কিছুই করতে পারে নাই। আমাদের এখানে একটা খেলোয়াড় ছিল, আপনাদের মনে আছে, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, ও বোধহয় সিনিয়র ক্যারিয়ারে আর বড় কিছু করতে পারে নাই। হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকে ও ডাচ কোনো একটা লিগে খেলার জন্য ট্রায়ালেও নিয়ে গেছিল, আরও কয়েকটা ছেলেরে নিতে চাইছিল। মানে ও একটু ভিশনারি ছিল। ও শুধু ওর ন্যাশনাল টিমের পারফরমেন্সও খুব ভালো। ওই সময় কিন্তু আমরা কোন একটা টুর্নামেন্ট প্রায় জিতে ফেলছিলাম, দুর্দান্ত ফুটবল খেলে। আসলে স্মৃতি তো অত ভালো কাজ করে না, টুর্নামেন্টের নাম ভুলে গেছি। কোনো উল্লেখযোগ্য ট্রফি না জিতলেও ওই সময় আমাদের ভালো ফুটবল চলতেছিল। সেই সঙ্গে ওর যে জিনিসটা আমার বেশি মনে আছে সেটা হচ্ছে প্রচুর খেলোয়াড়কেও চেষ্টা করতে হচ্ছে ইউরোপে পাঠানোর, 3rd ডিভিশন, 4th ডিভিশন, 7th ডিভিশন, যে জায়গায় সম্ভব বাংলাদেশ থেকে খেলোয়াড় পাঠানো। কেন? ওরা ওই লেভেলে খেলা শিখে ফিরে আসবে, এসে ন্যাশনাল টিমকে বা বাংলাদেশের ফুটবলকে সার্ভ করবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে এখন আমরা দেখতেছি অরিজিন ফুটবলারদের আনা। মানে আজকে বাংলাদেশ যে ফিলোসফিটার কথা ভাবতেছে এই 2025 সালে, এই জিনিস সে 2013-14 সালে পুশ করে গেছে ফেডারেশনকে। পরে যেটা হয়েছে, ও আচ্ছা রেনে কস্তার সম্পর্কে একটু বলি, যে রেনে কস্তারকেও কেন আমি ভোট দিলাম তার পক্ষে। রেনে কস্তারের স্কাউটিং খুব ভালো, ওর ভিতরে একটা জহুরি ব্যাপার ছিল, ওই জেনারেশনের অনেকগুলো ফুটবলারে ও পায়োনিয়ার লিগ টিক দেখে, বা ও সম্ভবত ঢাকার বাইরেও মাঝে মাঝে যাইতো খেলা দেখতে, ওইসব জায়গা থেকে ধরে ধরে এনে ও তাদেরকে মোটামুটি টপ লেভেলে এস্টাবলিশ করছে। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে বসে থাকতো না, শুধু যে ডি ক্রুইফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রোল প্লে করতো তা না, ও রোলের বাইরে গিয়ে অনেক কাজ করছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এরা দুইজন বাংলাদেশি যে কারণে ভিলেন হয়ে আছে, 3 দফা গেছে আইসে, তো ডি ক্রুইফ তো বোধহয় 3 দফা চাকরি করছে, একবার বোধহয় 2 মাসের জন্যও করছে। প্রত্যেকবারই ওদের সঙ্গে ফেডারেশন ভেজাল হয়েছে, প্রত্যেক দফায় দেখা যেত 5 মাস 6 মাসের বেতন বাকি পড়ে গেছে। এরকম একটা অবস্থায় এমন হয়েছিল যে ওরা কোনোভাবে বিএফএফ এর কাছ থেকে কস্তার আর ডি ক্রুইফ টাকা আদায় করতে পারতেছিল না। পরে ওরা ফিফার কাছে নালিশ করছিল, তাতে বোধহয় বেশ কয়েক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া লাগছিল দুজনকে। ফলে বাংলাদেশে ওদের একটা ভিলেন ভাবমূর্তি আছে, ডি ক্রুইফ আর রেনে কস্তার। বিশেষত আমাদের এখানে একটা জিনিস হয় কি, আমরা যারা সাংবাদিকতা করি তারা আসলে প্রত্যেক জায়গায়, প্রত্যেকটা বিটে, এটা শুধু স্পোর্টসে না, সব জায়গায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যায়। দেখা যায় যিনি বাংলাদেশ ব্যাংক বিট করেন উনি বাংলাদেশ ব্যাংকে ওন করা শুরু করেন, মানে ওটা কোনো স্বার্থ লাগে না, এমনিতেই ওন করেন, রোজ সকালে যাচ্ছেন, সারাদিন ওখানে কাটাচ্ছেন, ফলে বাংলাদেশ ব্যাংকের শত্রু ওনারও শত্রু, এইরকম একটা ব্যাপার হয়। এই কারণে আমাদের সোসাইটিতে যেহেতু ভাবমূর্তি তৈরি করেন সাংবাদিকরা, এরকম একটা ভাবমূর্তি তৈরি করছেন যে ডি ক্রুইফ একটা ভিলেন, একটা খারাপ লোক, জোর করে টাকা নেয়। রেনে কস্তার একটা খারাপ লোক, জোর করে টাকা নেয়। বাবা, ওরা যে ফিফাতে নালিশ করছিল, কেন করছিল? ওরা কি কোনো অন্যায় নালিশ করছে? ফিফা কি কোনো অন্যায় রায় দিছে? মানে এমন কি যে ওদের কোনো ভুলের কারণে কাজটা হয়েছে? ওরা তো নিতান্ত দেয়ালে পিঠ থেকে গেছে, বারবার চেয়েও, বারবার নোটিশ দিয়েও টাকা পাচ্ছে না, ওদের যা করণীয় তাই করছে। এখানে আপনি থাকলে কি করতেন? আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন এবং 5-6 মাসের বেতন আটকে থাকে, আপনি তাহলে কর্তৃপক্ষকে জানাবেন না?
আপনি কোনো একটা নালিশি কর্তৃপক্ষের কাছে যাবেন না যে আমার টাকাটা আদায় করে দেন? ওরা তাই করছে। এখানে ওদের ভিলেন বলার কিছু নাই। আমি তো এছাড়াও ওদের বিপক্ষে কোনো পয়েন্ট দেখি না। হ্যাঁ, একটা পয়েন্ট খুব রেইজ হচ্ছে ডি ক্রুইফ গত ১০ বছর কিছু করে নাই। এটাও খুব হাওয়াই একটা কথা। ডি ক্রুইফ যে গত ১০ বছর কিছু করে নাই এটা আমরা কেমনে জানলাম? উইকিপিডিয়া। উইকিপিডিয়া ভাই এই লেভেলে ডিক্রুয়েভ গত ১০ বছর যে লেভেলে কাজ করছে উইকিপিডিয়া এই লেভেলের খবর রাখে না। কে আপ করবে? কার খায়া দেয়া কাম নাই ডিক্রুয়েভ এখন কি করতেছে এটা আপ করার। যদি সে অস্বীকৃত কোনো লেভেলে করে বা 4th ডিভিশন, 5th ডিভিশনে এটা কিছুটা খোঁজ আপনি ট্রান্সফার মার্কেটে পাবেন। সে কিন্তু ডাচ বিভিন্ন লোয়ার টায়ারের ক্লাবের সঙ্গে ছিল। এরকম মেন্টরশিপ রোলে, টেকনিক্যাল ডিরেক্টরশিপ রোলে এরকম সব রোলে ছিল। এছাড়া বিভিন্ন ক্লাবের উপদেষ্টা হিসেবেও কাজ করছে। হ্যাঁ, পুরো ডিটেইলটা ট্রান্সফার মার্কেটেও নাই। ওই যে বললাম কে আপ করবে? ডি ক্রুইফ তো পৃথিবীর সেরা কোনো কোচ না। টপ লেভেল কোনো কোচ না। তার ডিটেইল জানার জন্য কে বসে আছে? আর আপনি যদি দুনিয়ার সব 5th, 6th টায়ারের টিমের কোচও বাদ দেন, মেন্টর অথবা টেকনিক্যাল ডিরেক্টরেরও লিস্ট খোঁজেন, এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। ফলে ইন্টারনেট ঘুঁটে এই রায় দিয়ে দেওয়া যে ডি ক্রুইফ গত ১০ বছর ফুটবলে কিছু করে নাই, এটা আমার কাছে খুব আজগুবি মনে হয়েছে। কেউ একজন দাবি করছেন যে সে বিজনেস করছে। বিজনেস কে না করে রে ভাই? পেপ গার্দিওলার তো বিজনেস আছে। তার মানে কি পেপ গার্দিওলা ফুটবল ভুলে গেছে বিজনেস করতে গেলে? এগুলা যুক্তি না। এগুলো ভালো যুক্তি না। যুক্তি হচ্ছে যে হ্যাঁ, আমাদের এটা জানতে চাওয়া উচিত। যদি ফেডারেশন তাকে নিয়োগ দেয়, ফেডারেশনকে এটা পরিষ্কার করতে হবে যে গত ১০ বছর সে আসলেই ফুটবলের সঙ্গে কোনো ক্যাপাসিটিতে ছিল না। কোচ থাকার দরকার নাই। আমরা তো তাকে কোচ হিসেবে আনতেছি না। আমরা তো তাকে আনতেছি ব্রেন হিসাবে। সে ব্রেনটাতে মরিচা ধরছে কিনা এটা বোঝার জন্য বুঝতে হবে যে সে ফুটবলের সঙ্গে ছিল কিনা। থাকাটাই যথেষ্ট। কোন লেভেলে ছিল, কোন ক্লাবের সঙ্গে ছিল একদম জানার দরকার নাই। দরকার আমার সে গত ১০ বছর ফুটবলের সঙ্গে কম বেশি ছিল কিনা। যদি থাকে তাহলে আপাতত আমাদের যে বাজেট হওয়ার কথা, আমরা এই মুহূর্তে কোটি, কোটি টাকা দিয়ে বড় কিছু আনতে পারব না। এই সীমাবদ্ধতা সবসময় মাথায় রাখতে হবে। ফলে ডি ক্রুইফের এই সো কল্ড ভিলেন ভাবমূর্তি এবং তথাকথিত কাজে না থাকা, এ দুটো জিনিসকে আমার মনে হয় রিথিঙ্ক করা উচিত। রিথিঙ্ক করে ডি ক্রুইফ যেহেতু ফিলোসফিক্যালি কাজ করতে চায়, টোটাল অ্যাপ্রোচে চেঞ্জ আনতে চায় এবং ওর চিন্তাভাবনা খুব পরিষ্কার। ও ফরওয়ার্ড লুকিং একটা মানুষ। ও অরিজিন ফুটবল নিয়ে কাজ করছে সেই ১০ বছর আগে। ও বাংলাদেশের খেলোয়াড়দের বিদেশে পাঠাইতে চাইছে আজ থেকে ১০ বছর আগে। ফলে ওর ভবিষ্যৎমুখী চিন্তাভাবনা আছে। ওকে টেকনিক্যাল ডিরেক্টর করলে আমরা কিছুটা সুফল পাবো। এবং রেনে কস্তারের কথা বললে ওই যে যেটা বললাম যে ও স্কাউটিং এ খুব ভালো। ওর জহুরির মতো একটা চোখ আছে। ও দৌড়াতে পছন্দ করে। ও সব জায়গায় খুঁজে, খুঁজে আপনাকে ফুটবলার এনে দিবে। এই কম্বিনেশনটা আমার কাছে ভাল লাগছে। এবং সেখানে আরেকটা জিনিস ভাল লাগছে যেটা পড়লাম তারা ওই টেকনিক্যাল টিমে একজন গোলকিপিং টেকনিক্যাল ডিরেক্টর সহ ফিটনেস ডিরেক্টর অমুক-তমুক এসব নিয়োগ দিবেন। মানে আমাদের এখানে যেটা হয় আমাদের ন্যাশনাল টিম না থাকলে ফাংশনিং না থাকলে ন্যাশনাল টিম তো সারা বছর ফাংশন করে না। এটা তো শুধু ওই যে ব্রেকের সময় খেলা থাকলে ফাংশন করে। তো সেই সময়টা বাদে বাকি সময়গুলো আমাদের গোলকিপিং কোচ, ফিজিও, ডাক্তার এগুলো থাকে না। ফলে টেকনিক্যাল টিমের আন্ডারে এরকম একটা সেটআপ যদি থাকে, তারা এট লিস্ট যখন যার যে সাপোর্ট দরকার ন্যাশনাল টিমের খেলোয়াড় হোক বা এজ লেভেল খেলোয়াড় হোক তাদেরকে ওই সাপোর্ট দিতে পারবে। আর স্টিল আমাদের একাডেমি বা অন্য এলিট একাডেমি টেমি যা আছে এটা যথেষ্ট না এই সাপোর্ট দেওয়ার জন্য। ফলে চিন্তা ভাবনাগুলো আমার কাছে পছন্দ হয়েছে এবং যদি ডি ক্রুইফ রেনে কস্তার জুটিরে আনা হয় আমি অন্তত বলবো যে ওকে ঠিক আছে। আমরা আসলে সামনে তাকাইতে চাই। সেই সামনে তাকানোর কাজটা আমাদের হয়ে যিনি করবেন তার পক্ষে আছি আমরা। সবাইকে শুভেচ্ছা। আশা করি যে আমরা সামনে আগানোর পথেই থাকবো। সবাই ভালো থাকবেন।